তারক ঠাকুরের থেকে দুটি গল্প শুনে সেই গল্প আমি লিখেছিলাম, আর সেই দুটি বই ভীষণ দারুণ কাটতি হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আবার একবার তারক ঠাকুরের কাছে যাব। তাই একদিন আমি সময় বার করে আবার পৌঁছে গেলাম আছিপুর তারক ঠাকুরের বাড়ি। আমি তার ঘরের বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, ঠাকুর, আমি আসব? ঘরের ভিতর থেকে উত্তর এলো, কমলেশ নাকি হে? এসো এসো, আজ তোমার কথাই ভাবছিলাম, আর তুমি এসে হাজির। আমি তারক ঠাকুরের ছোট্ট ঘরটিতে প্রবেশ করলাম। তারপর একটা হাত ভাঙা চেয়ারে বসলাম। তখনই তারক ঠাকুর বলে উঠলেন, আরে ওটাতে বসো না, এখনই ভেঙে পড়বে। এসো আমার সামনে বসো। আমি তার কথা মতো বসলাম। তখন ঠাকুর বললেন, তুমি গল্প শুনতে এসেছো তো, নিজের লেখার জন্য? আরে না না, আপনার সঙ্গে দেখা করতেও এসেছি। আচ্ছা বলো, আজ কেমন গল্প শোনাবো? আজ কোনো জোড়াজুড়ি নেই, আপনার যা ইচ্ছে হয় তাই বলুন। আচ্ছা ঠিক আছে। এই বলে তারক ঠাকুর তাঁর দুই চোখ বুজলেন। হয়তো মনে মনে গল্পটা গুছিয়ে নিলেন। তারপর হাসি মুখে বললেন, আজ তোমায় আমার প্রথম জীবনের গল্প শোনাবো। আমি সাধারণ মানুষ থেকে কিভাবে তারকতান্ত্রিক হলাম। তারপর তিনি তাঁর গল্প শুরু করলেন। তোমাকে হয়তো বলিনি কমলেশ, ছোটবেলায় কিন্তু আমি কথা বলতে পারতাম না। এভাবে বললে তুমি বুঝবে না। প্রথম থেকে বলি, আমি যখন মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হই, তখন আমার মুখে কান্নার কোনো শব্দ ছিল না। সবাই ভেবেছিল হয়তো আমার মা মৃত সন্তান প্রসব করেছে। কিন্তু পর মুহূর্তেই সবাই বুঝল আমার জন্মের পরই আমার মা ইহলোক ত্যাগ করেছেন। তারপর যেমন হয়, বাড়ির লোক, পাড়ার লোক, এমনকি গ্রামেরও মানুষেরা বলতে শুরু করলো যে জন্মানোর সঙ্গেই আমি আমার মাকে খেয়ে নিয়েছি। কিন্তু আমার বাবা একটা কথাও বললেন না, বরং পরম স্নেহে আমায় লালন পালন করে বড় করলেন। অনেকেই বাবাকে দ্বিতীয়বার বিয়ের কথা বলেছিলেন। বাবা তখন উত্তর দিয়েছিলেন, না, আমি আর দ্বিতীয়বার বিয়ে করব না, আমি আমার তারককে নিয়েই থাকব। কিন্তু বাবা ও বাড়ির সবাই ধীরে ধীরে বুঝতে পারল যে আমি মূক, কথা বলতে পারি না। তাই আবার একবার সবার কাছে হেলার পাত্র হয়ে গেলাম। কিন্তু বাবা আমায় একইভাবে মানুষ করতে লাগলো। পৃথিবীতে মেয়েরাই শুধু মা হয় না, কখনো কখনো বাবারাও মা হয়ে দেখান, সন্তানের প্রতি তাদের কর্তব্য পালন করে। ধীরে ধীরে আমার বয়স হলো 8 বছর। গ্রামে তখন কোনো সাধু সন্ন্যাসী এলে আমার ভীষণ ভালো লাগতো। তাদের দিকে তাকিয়ে দেখলে মনটা শান্ত হয়ে যেত। হয়তো তখন থেকেই মনের ভিতর কোথাও একটা ইচ্ছে দানা বেঁধেছিল যে আমাকেও সন্ন্যাসীই হতে হবে।
বর্ষার সময়। বিকেলবেলা বাবা আমাকে বললেন, তারক, আজ আমি গ্রামের ঝিলে মাছ ধরতে যাব, তুমি বাড়িতে থেকো কেমন? আমি বাবার ধুতি চেপে ধরলাম। বাবা বুঝলেন যে আমাকেও নিয়ে যেতে হবে, তাই তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমিও চলো তাহলে। বর্ষার বিকাল, গ্রামের কাঁচা পথে জল জমে কাদা হয়ে গেছে, তাই বাবা আমাকে কাঁধে বসিয়ে নিয়ে চলেছেন। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু তবুও গ্রামের চারপাশে নির্জন। সবাই বাড়ির ভিতরেই আছে। শুধু ঝিলের পথে যাওয়ার সময় কয়েকজনকে দেখলাম মাছ হাতে নিয়ে বাড়ি ফিরছে। বুঝলাম ওনারাও ঝিল থেকে মাছ ধরেই ফিরছে। আমরা ঝিলের কাছে পৌঁছালাম। এর আগেও এই ঝিলের কাছে এসেছি, তখন জল কম ছিল। তবে এই বর্ষায় প্রথমবার এসে দেখলাম ঝিলে জল কানায় কানায় পরিপূর্ণ। বাবা আমায় কাঁধ থেকে নামিয়ে বললেন, তারক, চুপটি করে এখানে দাঁড়াবে। আমি বাবার কথা মতো দাঁড়িয়ে রইলাম। বাবা জলে নেমে জাল নিয়ে চেপে চেপে মাছ ধরছে, আর আমি উপর থেকে দেখছি। বাবা সেদিন মাছের পর মাছ ধরেই চলেছেন। এভাবে কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তারক, এত অন্ধকার হয়ে গেছে? আমারও যেন এবার হুঁশ ফিরল। সত্যি চারিদিক অন্ধকার হয়ে গেছে। আমাদের কাছে একটা আলো পর্যন্ত নেই। বাবা মাছগুলো ব্যাগে ভরে নিলেন। আমার হাঁটুর কাছে অনেকক্ষণ থেকে ঠান্ডা অনুভূতি হচ্ছিল। বাবাকে ইশারায় বলতে তিনি আমার হাঁটুর কাছে হাত দিয়ে দেখলেন। তারপর ছোট মতো কি একটা জিনিসকে টেনে তুললেন। জিনিসটা উঠতেই চাইছিল না আমার হাঁটুর চামড়া থেকে। বাবা জিনিসটাকে তুলে ফেলে দিলেন দূরে। আমি দেখলাম হাঁটু থেকে রক্ত বার হচ্ছে। বাবা পরে বলেছিলেন ওটা জোঁক ছিল। এসব করতে করতে আরো কিছুটা সময় কেটে গেল। এবার আমরা বাড়ির পথ ধরলাম। বাবা আমায় আবার তার কাঁধে নিলেন, আর ব্যাগটা আমার হাতে দিয়ে বললেন, ভালো করে ধরে থাকবে। বাড়ির পথে ফিরছি, এমন সময় আমাদের পিছনে শব্দ শুনতে পেলাম। বাবা আমার পা দুটো আরো একটু চেপে ধরলেন। ঠিক আমাদের পিছন থেকে একটা শব্দ কানে এলো। কেউ বলছে, আমায় দুটো মাছ দে না রে, খাবো। তারক, পিছন ফিরে তাকাবে না। আমি বাবার কথা মতো তাই করলাম। পিছন ফিরে তাকালাম না। কিন্তু কিছুক্ষণ পর পর সেই শব্দটা বলেই চলেছে, আমায় দুটো মাছ দে না রে, খাবো। আর বাবাও একই কথা বলছেন। পিছনে ফিরবে না তারক। দেখতে দেখতে আমরা গ্রামের
শ্মশানের কাছে এসে পড়লাম। তখন একজনের পরিবর্তে আরো গলা শুনতে পেলাম। তারাও বলছে, আমায় দুটো মাছ দে না রে, খাবো। আমি নিজের ধৈর্য রাখতে পারলাম না। ব্যাগ থেকে একটা মাছ বার করে মুখটা পিছনে ঘোরাতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। ওরা কারা? এত লম্বা লম্বা চেহারা, চোখগুলো বড় বড় আর লাল টকটকে, দেহে কঙ্কাল বেরিয়ে আছে। ভয়ে আমার মূর্ছে যাওয়ার অবস্থা হলো। এই তো মাছ দিতে চাইছে। ও, কতদিন পর মাছ খাবো, আর ওকেও খাবো। এই বলে সামনের কঙ্কালসার মূর্তিটা আমার দিকে একটা লম্বা হাত বাড়িয়ে আমায় টেনে জলে ফেলে দিল। আর বাবাও সেই সময় হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তবে রে, তোদের অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যানানি শুনছি, কিচ্ছু বলিনি, এখন আবার আমার ছেলেকে জলে ফেলে দিয়েছিস। এবার দেখ তোদের কি অবস্থা করি। তারপর কানে এলো ধস্তাধস্তির শব্দ, আর বাবা বলছেন, এই নে, তুইও নে। আর সাথে সাথে হাড় ভাঙার শব্দ শুনতে পেলাম। আমার হাড় ভেঙে দিল রে, পালা পালা। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন আমি তক্ত বসে শুয়ে, বাবা আমার মাথার কাছে বসে। আমি উঠে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। দেখতে দেখতে আমার বয়স 12 হলো। একদিন আমাদের গ্রাম থেকে একটা গরু চুরি হয়ে গেল। গ্রামে এই প্রথমবার এমন কোনো ঘটনা ঘটল, কিন্তু সেটাই প্রথম ছিল না। এরপর থেকেই প্রায় গরু ছাগল চুরি যেতে লাগলো। কিন্তু চুরি যে কে করছে তা কেউ বুঝতে পারল না। একদিন আমি আমার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গেছি। খেলতে খেলতে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। গ্রামের এদিকের পথটা একটু নির্জন। সন্ধ্যার পর কেউ খুব একটা আসে না। আর যখন থেকে গরু ছাগল চুরি যাচ্ছে সেদিন থেকে গ্রামের কোনো মানুষও এদিকে আর আসে না। আমরা ফিরছি, ঠিক এমন সময় দূরে একটা শব্দ শোনা গেল। আমরা সবাই সেই শব্দ লক্ষ্য করে তাকালাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। আমার মনে একটা কৌতূহল উদ্রেক হলো। আমি শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতেই সবাই মানা করল, কিন্তু আমার কানে যেন তাদের কোনো নিষেধ বার্তা এলো না। ধীরে ধীরে শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতেই দেখি সামনে একটা পুকুর। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। আমার বন্ধুগুলো
ততক্ষণে পালিয়েছে। পুকুরের দিকে তাকাতেই দেখি পুকুরের জলে ধীরে ধীরে উচ্ছ্বাস দেখা দিচ্ছে, কিন্তু কেন যে এমন হচ্ছে তা বুঝতে পারলাম না। সেটাই দেখার জন্য আমি আরো একটু এগিয়ে গেলাম। ঠিক তখনই দেখলাম কেউ একজন পুকুরের জলে গলা পর্যন্ত ডুবে বসে আছে। মুখটা ঠিক যেন কুমিরের মতো, ভালো করে বোঝা গেল না। আর আমার পিছনে ঠিক সেই সময় এসে কেউ দাঁড়ালো, আমার মুখ চেপে ধরলো, তারপর টেনে নিয়ে গেল অনেকটা দূরে পুকুরের কাছ থেকে। তারপর আমার মুখ ছেড়ে দিয়ে বলল, তুমি ওখানে কি করছিলে? লোকটিকে দেখলাম, বয়স ঠিক বলতে পারবো না, তবে লোকটির মাথার চুল সাদা, মুখে ভর্তি দাড়ি, তাও সাদা, পরনে গেরুয়া পোশাক, কপালে টিকা, গলায় রুদ্রাক্ষের মালা। লোকটির মুখে একটা প্রশান্তি বিরাজমান। তাকে দেখলেই মনে একটা ভক্তি জাগে। তিনি আবার বললেন, কি হলো খোকা, কিছু বলছো না যে? আমার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল সন্ন্যাসীর পায়ে। তিনি বুঝলেন আমি কথা বলতে পারি না। আমাকে বললেন, তোমার মুখটা খোলো। আমি তার কথা মতো মুখটা হাঁ করলাম। সন্ন্যাসী ঠাকুর তার ঝোলা থেকে একটা কমণ্ডলী বার করে সেই কমণ্ডলীর জল আমার মুখে দিলেন কয়েক ফোঁটা। তারপর আমার গলায় তার সাদা পৈতে ছুঁয়ে দু চোখ বন্ধ করে কিছু একটা উচ্চারণ করলেন। তারপর আমাকে বললেন, তোমার নাম কি? আমার মুখ থেকে বেরিয়ে এলো, তারক। আমি অবাক হয়ে গেলাম। আমার অবস্থা দেখে সন্ন্যাসী ঠাকুর একটু মৃদু হাসলেন। আমি তাকে প্রণাম করে বললাম, আপনি আমায় শিষ্য করে নিন সন্ন্যাসী ঠাকুর। আপনি আমায় বাক দিলেন। তুমি তো সবই জানো, তোমায় আর কি শেখাবো? ঠিক এমন সময় দূর থেকে জলের শব্দ আসতে শুরু করলো। আমরা সেদিকে তাকাতেই দেখি গিরগিটির মতো একটা দানব জল থেকে লাফিয়ে উঠল আড়াতে। তারপর আমাদের দেখতে পেয়ে ছুটে আসতে লাগলো আমাদের দিকে। আমি এতক্ষণে বুঝলাম আমাদের গ্রামে গরু ছাগল আসলে কে চুরি করত। তারক, তুমি সরে দাঁড়াও। আমি সন্ন্যাসী ঠাকুরের কথা মতো একটা গাছের পিছনে গিয়ে লুকালাম। সন্ন্যাসী ঠাকুর বললেন, আই গিরিশাসুর, এতদিন তোকেই খুঁজছিলাম, আজই তোর শেষ দিন। সেই গিরিশাসু। সন্ন্যাসী ঠাকুর তাকে যে নামটা ধরে ডাকলেন, তাই আমিও সেই নাম ধরেই ডাকছি। গিরিশাসুর এক হুঙ্কার দিয়ে উঠে
সন্ন্যাসী ঠাকুরের দিকে তার ধারালো নখ দিয়ে আঘাত করতে গেল। সন্ন্যাসী ঠাকুর কি একটা মন্ত্র উচ্চারণ করতেই তার হাতে একটা তরোয়াল আবির্ভাব হল। সেই তরোয়াল দিয়ে গিরিশাসুরকে একটা আঘাত করতেই সেই গিরিশাসুরের একটা পা কেটে ভূমিতে পড়ে গেল। গিরিশাসুর এবার তার বড় বড় ধারালো দাঁত দিয়ে সন্ন্যাসী ঠাকুরকে খেতে যেতেই সন্ন্যাসী ঠাকুর তরোয়াল দিয়ে গিরিশাসুরের মাথাটা ধর থেকে আলাদা করে দিল। তারপর একটা মন্ত্র পড়ে দেহে জলের ছিটে দিতেই গিরিশাসুরের দেহটা পুড়ে ছায়ে পরিণত হল। তারপর সন্ন্যাসী ঠাকুর হাসি মুখে আমার কাছে এসে বললেন, তুমি যা দেখলে কাউকে বলবে না, কেমন? আচ্ছা ঠাকুর, বলবো না। দয়া করে আমায় আপনার শিষ্য করে নিন। এখন তুমি ছোট, যখন তোমার বয়স 21 হবে তখন তুমি আমাকে খুঁজে নিও, আমি তোমাকে শিক্ষা দেব। কিন্তু ঠাকুর, আমি আপনাকে কোথায় খুঁজব? সময় এলে তুমি ঠিকই জেনে যাবে। আজ তাহলে আসি। এই বলে তিনি বনের ভিতরে অদৃশ্য হয়ে গেলেন। ঠিক এমন সময় আমার বাবা আমার কাছে এসে বললেন, তারক, তুমি এই জঙ্গলে দাঁড়িয়ে একা কি করছো? তোমার বন্ধুরা তো সবাই বাড়ি চলে গেছে, তাই তোমায় খুঁজতে এলাম। বাবা, আমার মুখে বাবা ডাক শুনে প্রথমে তিনি অবাক হলেন, তারপর হাসলেন। পর মুহূর্তেই তার চোখে জল এলো। বললেন, তুমি কথা বলতে পারছো তারক? একজন সন্ন্যাসী আমায় ঠিক করে দিয়েছেন বাবা। কোথায় সেই সন্ন্যাসী? একটা প্রণাম করব। তিনি তো চলে গেছেন। আজ আমি ভীষণ খুশি। সেই সন্ন্যাসীকে অনেক ধন্যবাদ। এবার চলো বাড়ি যাই। তারপর আমি আর বাবা বাড়ি ফিরে এলাম। পরদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল আমি কথা বলতে পেরেছি জেনে। সবার মুখে একটাই প্রশ্ন, কে সেই সন্ন্যাসী যে আমায় কথা বলতে সাহায্য করেছে? আমি যা জানি সবটা বললাম, শুধু গিরিশাসুর আর সন্ন্যাসীর লড়াইয়ের কথা বাদ দিয়ে। সবাই অবাক হয়ে গেল। কেউ বলল সন্ন্যাসী আসলে কোনো তান্ত্রিক, কেউ কেউ আবার বলল জাদুকর, আবার কেউ বলল তিনি নিশ্চয়ই কোনো দেবতা মানুষ বেশে এসেছিলেন। সবাই আমাকে জড়িয়ে ধরতে চাইল অলৌকিক এক সন্ন্যাসীর আশীর্বাদ লাভ করার জন্য। দেখতে দেখতে আরো 5 বছর কেটে গেল। এখন আমি কিশোর। বাবা গ্রামের পাঠশালায় আমাকে ভর্তি করালেও কিন্তু আমার দ্বারা পড়াশোনা হলো না। প্রথম শ্রেণীর পর আমি আর স্কুলের গণ্ডিও পার হইনি। আমার মন সবসময় সেই সন্ন্যাসীর চিন্তায় মগ্ন থাকত। ভাবতাম সেই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে আবার কবে দেখা হবে। একদিন বাবার শরীর অসুস্থ হওয়ায় আমি
চাষের কাজে গিয়েছিলাম। সন্ধ্যার পর বাড়ি ফিরছি, ঠিক এমন সময় আকাশের দিকে আমার চোখ গেল। দেখতে পেলাম একটা আগুনের গোলা আমার দিকেই যেন ছুটে আসছে। আমি বিস্ময়ে তাকিয়ে দেখছি। ঠিক এমন সময় সেই আগুনের গোলা আমার থেকে 200 গজ দূরে ছোট একটা পতিত জলাশয়ে আছড়ে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে পায়ের নিচের মাটিটা কেঁপে উঠল। আমি টলে পড়ে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। বুকের ভিতর একটা মৃদু কাঁপন দিতে শুরু করেছে। তখন আমি ধীর পদক্ষেপে সেই আগুনের গোলার দিকে এগিয়ে গেলাম। কি যেন একটা শব্দ হচ্ছে। হ্যাঁ, ঠিকই বুঝতে পারছি, একটা শব্দ হচ্ছে। কাছে গিয়ে দেখি জলাশয়টাই আর এতটুকুও জল অবশিষ্ট নেই। আশেপাশের মাটিতে ফাটল দেখা গেল। আর যে শব্দটা এতক্ষণ শুনতে পাচ্ছিলাম সেটাকে কোনো গোঙানির শব্দ মনে হলো। জলাশয় থেকে 2-3 হাত দূরে দেখি একটা লোক পড়ে আছে। তার দেহে কোনো পোশাক নেই, তার মুখ ভালো করে বোঝা যাচ্ছে না। আগুনে পুড়ে দেহের চামড়া প্রায় নেই বললেই চলে। আমি কাছে যেতেই লোকটি কিছু বলতে চাইল, কিন্তু পারল না। সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তখন। আমি কি করব না করব ভাবছি, এমন সময় আমার চোখে পড়ল একটা জিনিসটা লোকটির থেকে একটু দূরে চকচক করছে, কিন্তু এতক্ষণ কেন দেখতে পাইনি সেটাই অবাক হলাম। জিনিসটা একটা বিদ্যুতের মতো জ্বলজ্বল করছে। 1 হাত সমান লম্বা একটা দণ্ডের মতো জিনিসটা। আমি কাছে গেলাম, জিনিসটা নেব কিনা ভাবছি, ঠিক এমন সময় জিনিসটার উজ্জ্বলতা বন্ধ হয়ে গেল আর একটা লোহার দণ্ডে পরিণত হলো। এবার হাতে নিয়ে ভালো করে দেখলাম, দণ্ডটার একদিকে ফলার মতো, অপরদিকে গোল। আমি জিনিসটা হাতে নিতেই দেহের মধ্যে যেন একটা বিদ্যুৎ সঞ্চার হলো। আমি ভয়ে সেটাকে ছেড়ে দিলাম, কিন্তু কি মনে হতে আবার আমি জিনিসটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু সন্ধ্যা নেমে রাত এসেছে। তারক, তারক! সকালে বাবার ডাকে আমার ঘুম ভাঙল। আমি উঠে পড়লাম। পর মুহূর্তেই রাতের কথা মনে পড়ল। বাবা, গ্রামের সবাই ঠিক আছে তো? হ্যাঁ। কোনো হইচই পড়ে যায়নি? কেন? হইচই পড়বে কেন? গ্রামের মাঠের দিকেও কিছু দেখা যায়নি? কি দেখার কথা বলছো তুমি? কিছু না বাবা। আচ্ছা। সকালে মুড়ি বাতাসা খেয়ে বেরিয়ে পড়লাম, যেখানে ঘটনাটা ঘটেছিল সেইখানে।
কিন্তু অবাক কাণ্ড, সেখানে কোনো চিহ্ন নেই। জলাশয়ে যেমন জল ছিল ঠিক তেমনই আছে। আমি মনে মনে ভাবলাম, তবে কি কোনো স্বপ্ন দেখেছিলাম? আবার আমি বাড়ি ফিরে এলাম গত রাতের পাওয়া দণ্ডটা দেখার জন্য। বাড়ি পৌঁছে নিজের ঘরে ঢুকে তক্তপোষের তলায় মাটি সরিয়ে দেখি জিনিসটা তো ঠিকই আছে। তাহলে আমি কিছু বুঝে ওঠার আগেই আমার কানে একটা কথা এলো। তক্তপোষের তলায় কি করছো তারক? কিছু না বাবা। তাড়াতাড়ি বার হতে গিয়ে মাথায় লাগলো তক্তপোষের কাঠটা। আমি মাথায় হাত দিলাম। বার হওয়ার আগে জিনিসটাকে আবার মাটির নিচে চাপা দিয়ে দিলাম। পরদিন ঘটল কাণ্ডটা। আমি সকালে ঘুম থেকে উঠে দণ্ডটা ঠিক আছে কিনা দেখার জন্য তক্তপোষের নিচে দেখতেই দেখি মাটিগুলো সরানো, আর দণ্ডটা সেখানে নেই। আর বাবাও ঘরে নেই। আমি দৌড়ে ক্ষেতের দিকে গেলাম। দেখি বাবা চাষের কাজ করছে। আমি বাবাকে বললাম, বাবা, তুমি বাড়ি থেকে কিছু নিয়ে এসেছো? হ্যাঁ রে তারক, কোদালটার হাতল ভেঙে গেছে, সেটাকেই বাড়িতে রাখতে গিয়েছিলাম। তারপর কৌতূহলবশত তক্তপোষের নিচে উঁকি দিলাম, এটা দেখার জন্য যে তুমি গতকাল কেন তক্তপোষের নিচে গিয়েছিলে। বুঝে গেলাম ব্যাপারটা। এই দণ্ডটা আমার থেকে লুকানোর জন্য, তাই না? বাবা, ওটা যে আসলে কি আমি জানি না, তাই ওটাকে নিয়ে হেলাফেলা করো না, হিতে বিপরীত হতে পারে। ধুর, কিছু হবে না, এটা বেশ ধারালো। এটা দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করা যাবে। এই দেখ। কথাটি বলে বাবা একটু মাটি খুঁড়ে একটা ধানের বীজ বপন করতেই সঙ্গে সঙ্গে সেই বীজ থেকে একটা ধান গাছ বড় হয়ে ধানের ফলন দেখা গেল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে আমি আর বাবা হকচকিয়ে গেলাম। বাবা ভীষণ অবাক হলেন। আবার একটা ধানের বীজ নিয়ে মাটিতে বপন করতেই একই ঘটনা। আমি বাবার হাত থেকে দণ্ডটা নিয়ে দৌড়ে চলে গেলাম সেই জঙ্গলের দিকে, যেখানে সন্ন্যাসী ঠাকুরের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আর বারবার তাকেই স্মরণ করছিলাম। ওই বয়সেও এটা বুঝলাম দণ্ডটি সাধারণ কোনো জিনিস নয়। এটাকে নিয়ে ঝামেলা হতে পারে। তাই দণ্ডটা নিয়ে কি করা যায় সন্ন্যাসী ঠাকুরের থেকে আলোচনা করতে চেয়েছিলাম। তো আমি গেলাম বনের ভিতর। অবাক করা বিষয়, সেই সন্ন্যাসী ঠাকুর সেখানেই ছিলেন। আমি সন্ন্যাসী ঠাকুরের পায়ে প্রণাম করে বললাম, আমি আপনাকেই স্মরণ করছিলাম। স্মরণ করার দরকার ছিল না। আমি তো সেই প্রথম দেখার দিন থেকেই এখানে অপেক্ষা করছি। তুমি আসোনি। এটা সত্যি যে গিরিশাসুর বধের পর থেকে আমি আর কখনো এই জঙ্গলের ভিতর আসিনি। ঠাকুর, এটা আপনি নিন,
এতে একটা গুণ আছে, আপনাকে বলছি। আমি জানি তারক। আপনি জানেন? সন্ন্যাসী ঠাকুর মৃদু হেসে একটু মাথা নাড়লেন। এটা কি জিনিস ঠাকুর? একদিন নিজেই বুঝে যাবে। তখন আমি বলে উঠলাম, আচ্ছা তান্ত্রিক মশাই, জিনিসটা কি আপনি জেনেছিলেন? আজও জানতে পারিনি সেই জিনিসটা আসলে কি ছিল, আর জানি না কখনো জানতে পারবো কিনা। সবই গুরুদেবের ইচ্ছা। এই বলে তারকতান্ত্রিক একটু থামলেন। তার চোখের কোণে জলের রেখা। আমি বললাম, তারপর বলুন। তারকতান্ত্রিক আবার বলতে শুরু করলেন। তারপর সেই দণ্ডটা নিয়ে সন্ন্যাসী ঠাকুর চলে গেলেন। আমি বাড়ি ফিরে এলাম। বাবা জানতে চাইলেন, তারক, দণ্ডটা নিয়ে কি করলে? ফেলে দিয়েছি বাবা। জিনিসটা ফেলে দিলে? কত দ্রুত ফসল হচ্ছিল, একদিনেই আমরা বড়লোক হয়ে যেতাম। আমি বড়লোক হতে চাই না বাবা, তোমার সঙ্গে ভালো থাকতে চাই। আমার মুখে এমন কথা শুনে বাবা আর কিছু বলল না, নিজের কাজে চলে গেলেন। দেখতে দেখতে আমি 21 বছর বয়সে পদার্পণ করলাম। আর যেমন কথা ছিল সন্ন্যাসী ঠাকুর আমায় শিষ্য করে নেবেন, তার সেই কথা অনুযায়ী আমি আবার এতদিন পর জঙ্গলে গেলাম। গিয়ে দেখি সন্ন্যাসী ঠাকুর সেখানে দাঁড়িয়ে। আমায় দেখে তিনি বললেন, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তারক। আজ তো তোমার বয়স 21 হলো। হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, আপনি আমায় আপনার শিষ্য করে নিন। সেই জন্যই তো এখানে এসেছি। কথা দিয়েছিলাম, কথা তো রাখতেই হবে, কিন্তু তার আগে তোমায় তোমার পিতার থেকে অনুমতি নিয়ে আসতে হবে। আপনার যেমন ইচ্ছে ঠাকুর। তাহলে আপনিও চলুন না আমার বাড়িতে। না তারক, আমি কারো বাড়িতে যেতে পারবো না। আমি চারিদিকে বিচরণ করতে ভালোবাসি। এক স্থানে আমার ভালো লাগে না বেশিক্ষণ। ঠিক আছে, আপনি তাহলে এখানেই অপেক্ষা করুন। আমি বাবার থেকে অনুমতি নিয়ে আসছি। আমি বাড়িতে ফিরে গেলাম। দেখি বাবা চুপটি করে বসে আছেন। আমি কাছে যেতেই দেখি বাবার চোখে জল। তিনি আমায় বললেন, তারক, তুমি কখনো আমায় ছেড়ে যাবে না তো? এমন কথা বলছো কেন বাবা? আজ একটা স্বপ্ন দেখলাম যে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। রক্তের সম্পর্কের টান বড় টান। এই টান সহজে পিছু ছাড়ে না। তাই আমিও যেতে পারলাম না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না বাবা। এরপর থেকে একটা করে দিন কাটতে লাগলো। আমি আর বাবা একসঙ্গে দিনগুলো ভালোই কাটাচ্ছিলাম। তবে প্রতিটি মানুষকেই একদিন এই পৃথিবীর রং, রূপ, সৌন্দর্য ত্যাগ করে
চলে যেতেই হয় অন্য জগতে। তেমনি আমার বয়স যখন 24 বছর, আমার বাবা আমায় ছেড়ে চলে গেলেন অন্য জগতে। আমি খুব কষ্ট পেয়েছিলাম, কেঁদেছিলাম ভীষণ। বাবার মৃত্যুর শোক কাটাতে আমার আরো 1 বছর কেটে গেল। এরপর থেকে নিজেকে ধীরে ধীরে সামলে নিলাম। একদিন বর্ষার সময় আমি ঝিল থেকে মাছ ধরে বাড়ি ফিরছি। এমন সময় আমার কানে একটা কথা ভেসে এলো। আমায় এখানে অপেক্ষা করতে বলে ভুলে গেলে তারক? বিদ্যুতের মতো আমার মনে পড়ে গেল, সত্যিই তো, আমি সন্ন্যাসী ঠাকুরকে অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু তারপর আর যাওয়া হয়নি সেই জঙ্গলে। আমি মাছগুলোকে ফেলে দৌড়ে গেলাম সেই জঙ্গলের দিকে। পৌঁছে দেখি সন্ন্যাসী ঠাকুর একইভাবে সেখানে দাঁড়িয়ে, ঠিক একই ভঙ্গিতে। আসলে আপনি কে ঠাকুর? আমি একজন সাধারণ সন্ন্যাসী। এত বছর কিভাবে আপনি আপনার কথা রাখতে পারলেন? সন্ন্যাসীদের ধর্মই কথা রাখা। মানুষ তো চিরকাল থাকে না, থাকে তার কথা। কথাই তো দামি, মানুষ তো আজ আছে কাল নেই। আমি কেঁদে ফেললাম। আমায় আপনার শিষ্য করে নিন গুরুদেব এবার। তুমি যেই মুহূর্তে আমায় গুরুদেব বলেছ, ঠিক সেই মুহূর্তেই আমার শিষ্য হয়ে গেছো। তারপর গুরুদেব আমায় একটা ঘরে নিয়ে গেলেন, বললেন, এখানে আজ রাতটা কাটিয়ে দেওয়া যাক, আগামীকাল তোমায় শিক্ষা দেব। আর তুমি মন, মাথা আর অলৌকিক কিছু শক্তি লাভ করবে, কিন্তু কথা দিতে হবে তুমি কখনো সেই শক্তি খারাপ কাজে ব্যবহার করবে না। না গুরুদেব, আমি কখনো সেই শক্তি খারাপ কাজে ব্যবহার করব না। ঠিক আছে, তুমি এবার বিশ্রাম নাও। আমি দেখি কিছু খাবার জোগাড় করতে পারি নাকি। কোথায় যাচ্ছেন আপনি? ভয় পেও না, আমি এখনই ফিরে আসব। গুরুদেব প্রায় আধ ঘন্টা পর হাতে ফলমূল নিয়ে ফিরে এলেন। আমাকে কিছু দিয়ে বললেন, খেয়ে শুয়ে পড়ো, আগামী ভোরে উঠতে হবে, তোমায় গঙ্গা স্নান করতে হবে। পরদিন আমায় না খেয়ে থাকতে হলো। ঠিক সন্ধ্যার পর গুরুদেব আমায় একটা পরিত্যক্ত শ্মশানে নিয়ে গেলেন। আমাকে নগ্ন দেহে শুধুমাত্র একটা কৌপিন পরতে বললেন। আমি তাই করলাম। তারপর একটা পরিষ্কার আসনে বসলাম। গুরুদেব আমার সামনে যজ্ঞের বেদি তৈরি করলেন। আমি গুরুদেবের কাজ গভীর মনোযোগে দেখছিলাম। সব ঠিকঠাক ভাবে সাজিয়ে দেওয়ার পর তিনি তার হাতের ব্যাগ থেকে একটা মদের বোতল, ভাং
মাংস এসব বার করলেন। তারপর আমায় উদ্দেশ্য করে বললেন, দেখ তারক, আমি তোকে যে বীজ মন্ত্র বলতে চলেছি তা উচ্চারণ করবি। আর এই জিনিসগুলো একটু একটু করে যজ্ঞের আগুনে আহুতি দিবি। কথাগুলো গুরুদেব এমন করে বললেন, আমার একটু ভয় পেল। ভয় পাস না তারক, যে দেবীর মন্ত্র তোকে বলতে চলেছি তিনি ভয়ঙ্করী। তিনি যা বলবেন বা তোকে যা জিজ্ঞাসা করবেন সব ঠিকঠাক উত্তর দিবি। ভয় পাস না যেন। আমি কাছে পিঠেই থাকবো। ভয় পেলেও আমাকে হ্যাঁ বলতেই হলো। ভয় পাবো না গুরুদেব, আপনি বলুন। ধূ ধূ ধূমাবতী সাহা, এই বীজ মন্ত্রটি উচ্চারণ করবি। আবার বলছি, ভয় পাবি না। সে দেবী যেমন ভয়ঙ্করী তেমনি ভয়ঙ্কর দেখতে। আমি ভয় পাবো না গুরুদেব। আমি একা বসে রইলাম। গুরুদেব আমার কাছ থেকে বিদায় নিল। চারিদিকে অন্ধকার। তিনি সেই অন্ধকারে মিলিয়ে গেলেন। আমার গা ছমছম করে উঠল, কিন্তু মনে শক্তি একত্র করে আমি বীজ মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ধূ ধূ ধূমবতী স্বাহা, ধূ ধূ ধূমবতী স্বাহা। মন্ত্র উচ্চারণ করেই চলেছি, আর সাথে সাথে একটু করে মদ, ভাং, মাংস দিয়ে চলেছি যজ্ঞের আগুনে। কতক্ষণ হয়েছে জানি না। এক ধ্যানে আমি মন্ত্র উচ্চারণ করে চলেছি। এমন সময় মনে হলো বাতাসের গতি যেন বেড়েছে একটু। সো সো শব্দে বাতাস আমার চিবুক ছুঁয়ে বয়ে চলেছে। তারপরেই কানে এলো শিয়ালের ডাক। বুকের ভেতরটা ধক করে উঠল আমার। কিন্তু গুরুদেব বলেছিলেন ভয় পেলে চলবে না। তাই আমি আমার বীজ মন্ত্র উচ্চারণ করেই চলেছি। ধূ ধূ ধূমবতী স্বাহা, ধূ ধূ ধূমবতী স্বাহা। যত বীজ মন্ত্র উচ্চারণ করে চলেছি ততই বাতাসের গতি বাড়ছে। শিয়ালের ডাক আরো জোরে শোনা যাচ্ছে। এবার শুধু শিয়ালের ডাকই নয়, কানের পাশে কারা যেন কি সব বলছে ফিস ফিস করে। চারপাশে এক ভয়াবহ আবহাওয়া সৃষ্টি হয়েছে। আমার সামনে যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনের ওপাশে অন্ধকারে দেখতে পাচ্ছি কত শত ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। যেন এই আগুনের জন্যই আমার কোনো ক্ষতি করতে পারছে না তারা। ঠিক এমন সময় চারিদিকের অন্ধকার ভেদ করে এক নারীর হাসি বাতাসে শোনা গেল। কি ভয়ানক সেই হাসির শব্দ! হৃৎপিণ্ড যেন সেই হাসির শব্দে থেমে যেতে চায়।
আমার কানের কাছে এমন সময় কেউ বলে উঠল, ভয় পাস না তারক, আমি আছি, আমি আছি। যত ভয় আমার মনের মধ্যে ধীরে ধীরে বাসা বেঁধেছিল, সেই সমস্ত ভয় এই একটা কথাতেই দূর হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা কেটে চলেছে। ঠিক এমন সময় আবার বাতাসের বেগ তীব্র হলো, সঙ্গে সঙ্গে শেয়ালের ডাকও। আমি বীজ মন্ত্র উচ্চারণ করেই চলেছি এক ধ্যানে। আমার চারপাশে এক সাদা ধোঁয়া আবির্ভাব হতে শুরু করলো। পুরো শ্মশানটা সেই সাদা ধোঁয়ায় ঢেকে গেল। তারপরেই একটা ডানার শব্দ। সেই ডানার বাতাসে ধোঁয়াগুলো একটু দূরে সরে গেল, কিন্তু বাকি ধোঁয়া আমাকে ঘিরে রইল। ধীরে ধীরে সেই ডানার শব্দ ভূমির খুব কাছে সেই তীক্ষ্ণ দাঁতগুলো দিয়ে হাড়গুলোর শব্দ পাওয়া যাচ্ছে। তৃপ্তি করে খাওয়ার পর বললেন, আজ আমি ভীষণ খুশি, তুই আমায় প্রসন্ন করেছিস। বল কি চাস বল।
আমি এক সাধারণ ছেলে দেবী। আমি আর কি চাইব? আপনি যদি কিছু দিতে চান দিন। আমি তোকে বর দিলাম, তুই যখনই কোনো বিপদের সম্মুখীন হবি আমি তোর গুরুদেবকে জানিয়ে দেব, আর তিনি তোকে জানিয়ে দেবেন। এই নে ধর। এই বলে দেবী তার দুই চোখ বন্ধ করলেন। চারটি হাত দুটি হাতে পরিণত হলো। তারপর একটা হাতে রুদ্রাক্ষের মালা জাদু বলে যেন আবির্ভাব হলো। দেবী সেটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তারপর বললেন, যখন ভীষণ বিপদে পড়বি তখন এই মালার রুদ্রাক্ষ ব্যবহার করবি, তোর সব বিপদ কেটে যাবে। আর তোকে কিছু মন্ত্র দিয়ে যাই, দেখবি সব অমঙ্গল কেটে যাবে। আমি করজোড়ে দেবীকে প্রণাম করলাম। তারপর যেমন এসেছিলেন তেমন ভাব গেলেন। আমার চারপাশ থেকে ধোঁয়ার আবরণ সরে গিয়ে এবার সব দেখা যেতে লাগলো। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল এতক্ষণ, এবার যেন তা ধীরে ধীরে স্বাভাবিক হলো। কিছু মুহূর্তের পর আমার গুরুদেব আমার কাছে এলেন। কি তারক, এবার খুশি তো? ভীষণ খুশি গুরুদেব। এসব আপনার জন্যই হয়েছে। তাই আমি দেবীর থেকে পাওয়া এই রুদ্রাক্ষের মালা আপনাকে উপহার স্বরূপ দিতে চাই। তা হয় না তারক, এগুলো তোর কাছেই থাক। আপনি আমায় আজ থেকে তুই করে বলছেন কেন জানতে পারি? এতদিন একটু দূরের মানুষ ছিলি, গতকাল থেকে কাছের হয়ে গেছিস। আর তুই বলে কাছের মানুষকে ডাকা সম্ভব, দূরের মানুষকে নয়। আমি গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। দীর্ঘজীবী হও বাবা। এই বলে তারকতান্ত্রিক তার গল্প থামালো। তারপর তান্ত্রিক মশাই? তারপর থেকেই আমি তারক হয়ে উঠলাম, তারকতান্ত্রিক। লোকে তান্ত্রিক বলে কারণ আমি অনেক অলৌকিক শক্তিকে পরাজিত করেছি বলে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তান্ত্রিক মশাই, দেবীর দেওয়া সেই রুদ্রাক্ষের মালায় কটি রুদ্রাক্ষ ছিল? 64টি। সেই রুদ্রাক্ষের মালাটি কোথায় দেখতে পারি? না, কারণ সেই রুদ্রাক্ষের মালা আমি আমার গুরুদেবকে উপহার হিসাবে দিয়েছিলাম। আচ্ছা, আপনার কি সেই রুদ্রাক্ষের মালা কখনো প্রয়োজন হয়নি? হয়েছিল একবার, সেই গল্প আবার কখনো শোনাবো। আজ এই পর্যন্তই থাক। আমি তারকতান্ত্রিককে 5,000 টাকা দিতে চাইলাম, কিন্তু তিনি 2,000-এর বেশি আর একটি টাকাও নিলেন না।